আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সড়কের বিশৃঙ্খলা, অনিয়ন্ত্রিত যানবাহন আর দুর্বল ট্রাফিক ব্যবস্থায় যানজট এখন নিত্যসঙ্গী। কি রাত কি দিন, কোনো সময়ই যানজট থেকে রেহাই মিলছে না নগরবাসীর। রাজধানীতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার, মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও যানজট কমছে না। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীকে বিকেন্দ্রীকরণ ও অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণ না করলে সড়কের এই চিত্র বদলাবে না। বিস্তারিত জানাচ্ছেন নাজবুল হুদা। চিত্রটি দেখলেই বোঝা যায় কতটা ভয়াবহ রাজধানীর যানজট। নানা কাজে ব্যস্ত নগরীর মানুষগুলো যানজটের কাছে এসে যেন একেবারেই অসহায়। শুধু রাজধানী ঢাকাতেই যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যা বছরে ৯৮,০০০ কোটি টাকার ক্ষতির সমান বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। সম্প্রতি শহরের বিভিন্ন সড়কের সোজা রাস্তা বন্ধ করে এবং যত্রতত্র ইউটার্ন করে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এতে সুফল মিলছেই না, বরং রাস্তা শুরু হয়ে যানজট দীর্ঘতর হচ্ছে বলে জানান চালকরা। আমার কাছে মনে হয় লস হচ্ছে, ভোগান্তি বাড়ছে, কারণ স্ট্রেট ওয়েতে যারা যাবে তাদের প্রবলেম হচ্ছে। আগে তো সোজা ছিল না, 5 মিনিট আধা ঘন্টা পড়লো যেতে পারতাম সোজা, কিন্তু এখন তো বামে যাও ওই সিগন্যালের দ্বারা ওইখান থেকে ঘুরে আবার একই দেন। 18 কোটি টাকা ব্যয়ে রাজধানীর 22টি মোড়ে স্বয়ংক্রিয়ভাবে চলা সড়কবাতি বসানো হলেও হাতের ইশারাতেই নিয়ন্ত্রিত হচ্ছে যানবাহন। অনেক আগে থেকে একটা সিগন্যালে অভ্যস্ত হয়ে আছি, এখন হঠাৎ করে তো আর সিগন্যালে বাতিতে কেউ অভ্যস্ত হবে না। আসলে এটার একটা অ্যাডভার্টাইজিং এর একটা বিষয় আছে, সকলের জানার বিষয় আছে। সারা বছরই চলতে থাকা সড়কের খোঁড়াখুড়ি কিংবা নির্মাণ কাজ যানজটের এই দুর্ভোগ আরো বাড়িয়ে তুলছে। বাস থাকে, স্টাফ বাসগুলো থাকে, এরা আরো রোডটা ব্লক করে আসে, এমনি জাম। দুইটা পিলারের কারণে দুই পাশে দিয়া আবার মাঝখানে রেল লাইন, অনেক জামের সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে যানজট কমাতে হলে সরকারের সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিআরটিএ বা 2 সিটি কর্পোরেশন, তাদের মধ্যে যে সমন্বয় থাকার কথা সেটা তো নাই। কেননা আপনি সিটি কর্পোরেশন লাইসেন্স দিয়ে ফেলছে, বিআরটিএ লাইসেন্স দিয়ে ফেলছে, কেউ জানে না আমার সড়কের সক্ষমতা কত। আবার বাণিজ্য মন্ত্রণালয় যানবাহনের আমদানির অনুমোদন দিয়ে ফেলছে, আমার সড়কের সক্ষমতা আছে কিনা সেই ধারণা কিন্তু নাই। সেখানে বিজ্ঞানভিত্তিক যে বিশ্লেষণ থাকার কথা সেটা কিন্তু সেখানে নাই। তো এইভাবে পঙ্গপালের মতন যদি আমার খুচরা যানবাহন সড়কে নামতে থাকে, তো সড়কের গড় গতিবেগ তো কমবে, এটাই আসলে বিজ্ঞান। এই অবস্থা থেকে মুক্তি পেতে কার্যকর উদ্যোগ চান নগরবাসী। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। ফেনী পৌরসভায় পর্যাপ্ত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং অবৈধ দখলের কারণে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে বছরের পর বছর ধরে পৌরবাসী পানিবন্দী হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে। পানিতে তলিয়ে যায় বাসাবাড়ি, দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠান। এতে ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি টাকা। প্রশাসনের সমন্বয়হীনতায় এই অচল অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দখল আর দূষণে ভরাট হয়ে গেছে ফেনীর বেশিরভাগ খাল। পানি নিষ্কাশনের অভাবে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি প্রভাবশালীরা বেশ কিছু খালের জায়গায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। জেলা পরিবেশ অধিদপ্তর বলছে, প্রতি বছরই শহরের খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। দেদারসে দখল হয়ে গেছে, কোথাও রাস্তা, কোথাও আবার ব্যক্তিগত স্থাপনা, কোথাও দেখবেন দোকানপাট। শহরের বেশ কয়েকটি আড়তের ময়লায় পানি দূষণের পাশাপাশি বন্ধ পানি প্রবাহ। প্রশাসনের সমন্বয়হীনতায় এই অচলাবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। শহরে আগে পানি উঠে, পরবর্তীতে আমাদের এখানে 7-8 দিন ধরে পানি থাকে। খাল যদি গভীরতা থাকতো, পানি আমরা জংলা গিয়ে থাকতো না, ইনব্যাক চলে যেত। খালটা যদি পরিষ্কার থাকে তাহলে আমরা সাধারণ মানুষ সচ্ছলভাবে চলতে পারি। খালে দূষিত পানির দুর্গন্ধে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্থানীয় জনগণকে যতই আমরা বলি ময়লা আবর্জনা যথাস্থানে ফেলার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ময়লাটাকে থ্রো করেন খালের ভিতরে। পর্যায়ক্রমে শহরের সব খাল সংস্কার ও দখলমুক্ত করার আশ্বাস পৌর প্রশাসকের। যেগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি সেগুলো আমরা প্রায় সবই পরিষ্কার করে ফেলেছি। তো এতে যদি সবার সম্মিলিত একটি উদ্যোগ থাকে তাহলে সুফলটি ধরে রাখা যাবে। কিছু খাল সংস্কার করা হলেও দখল মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান জেলা প্রশাসক। নকশা তৈরি করা ইতিমধ্যেই একটি খালের হয়ে গেছে, আর আরেকটি খাল যদি সবথেকে বেশি পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হবে সেটি নিয়েও কিন্তু আমরা কাজ করছি, সেটিও কাজ চলছে। শহরবাসীর দুর্ভোগ নিরসনে খাল দখলমুক্ত সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি সবার। নাদিরা সুলতানা, আরটিভি।
কিশোরগঞ্জে নরসুন্দা নদীর গতিপথ বন্ধ করে সেতু নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে। সেতুটি নির্মাণ হলে ৬৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। এদিকে নদীর পানির প্রবাহ বন্ধ করে পরিকল্পনাহীন এমন সেতু নির্মাণে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহিন। ২,৩৪,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ সেতুর কাজ ১১ মাসেও মাত্র ৪০% শেষ হয়েছে। আগামী ১ মাসের মধ্যে বাকি ৬০% কাজ শেষ করার সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে ৪০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটির কাজ ৪০% সম্পন্ন হওয়ার পর চোখে পড়ে ভিন্ন চিত্র। প্রথম দেখাতেই মনে হবে এ যেন সেতু নয়, বরং নদীর গতিপথ স্থায়ীভাবে বন্ধ করে তৈরি হচ্ছে পাকা বাঁধ। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে সেতু নির্মাণ হলে বর্ষায় নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি হবে এবং বন্যার ঝুঁকি আরো বাড়বে। এখন এই ব্রিজটা যেভাবে হচ্ছে, এটা আসলে ব্রিজ হচ্ছে না, এটা একটা কালভার্টের মতো হচ্ছে। এই কালভার্ট দিয়ে আসলে এটা পানি নিষ্কাশন হবে না, কারণ যেই জায়গার মধ্যে এখন বিমগুলা করা হয়েছে, বিমের থেকে আরো 4 ফুট উপরে উঠে পানি। অপরিকল্পিতভাবে যে সেতু বা ব্রিজগুলো যে নির্মাণ হচ্ছে, মূলত নদীর যে প্রবাহ বর্ষাকালে পানি যে যাবে এটার কোনো ব্যবস্থা নাই। ব্রিজটা যদি 3 ফুট উঁচু করে দিছে, দ্রুত নির্মাণ করা হয়, দেশ ও জনগণের সাধারণ মানুষের দুর্ভোগ ব্যবস্থা অনেকটাই ভোগান্তি কমে যাবে। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা এলজিইডি কর্মকর্তা জানান, এটি নিয়ে ডিজাইনের কোনো কারিগরি সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। 7 দিন বা 10 দিন আগে আমাদের একটা টিম এসেছিলেন, তারা এটা ভিজিট করেছে। টোটাল মেশিনটা বসিয়ে তারা বিভিন্ন আরএলগুলো চেক করেছে এবং তারা এটা নিয়ে যে ডিজাইনের কারিগরি কোনো বিষয় আছে কিনা সেটা তারা ঢাকা থেকে দেখে আমাদেরকে জানাবেন। সমস্যা সমাধান করে দ্রুত সেতুটি চালু করার দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV। মাদারীপুরে আরিয়াল খান নদের তীরে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এতে ঝুঁকিতে রয়েছে 2টি স্কুল, মসজিদ, স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থাপনা। সহায় সম্বল হারানোর সংখ্যায় আতঙ্কে আছে অন্তত 500 পরিবার। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নদীর তীর রক্ষা ও ড্রেজিং প্রকল্প নেওয়া হলেও শুধু সমীক্ষার অভাবে 4 বছর ধরে তা আটকে আছে। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পানি বেড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে মাদারীপুরের আরিয়াল খান নদ। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে সদর উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও পার্শ্ববর্তী 52 নং চর কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন। স্কুল ছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, বসতবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের উচ্চ ঝুঁকিতে রয়েছে। ভাঙতে ভাঙতে আমাদের স্কুলের খুব কাছাকাছি চলে এসেছে, যে কোনো সময় আমাদের স্কুল ভেঙে যেতে পারে। নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে, তাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা যেন নদী ভাঙন থেকে বাঁচতে পারি সেই ব্যবস্থা করে দিবেন। এখন আমরা গ্রামবাসী যত আছি, এদের এখানে থাকাই খুব কষ্ট। আমরা সরকারের কাছে এতটুকু বিনয় করি যে আমাদের একটু রক্ষা করুক। আমাদের এই নদী কিভাবে আমরা বাঁচতে পারবো, এই বাঁচার একটা অনুরোধ সরকারের কাছে আমাদের অনুরোধ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পানি বেশি হয় ভাঙন রোধে এখনই কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। এখন পানি অত্যন্ত বেশি, তো পানিটা একটু নামলে আমরা এখানে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ জরুরি ভিত্তিতে টেক আপ করবো। সরকার যেন অতি শীঘ্রই স্কুলটা রক্ষা করার জন্য একটু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং যাতে স্থায়ী একটা বাঁধ নির্মাণ করতে পারে। 2021 সালে 1482 কোটি টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণ এবং ড্রেজিং প্রকল্প হাতে নেয় জেলা পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষার ব্যয় ধরা হয় 4 কোটি 8 লাখ টাকা। তবে মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি না থাকায় 4 বছর ধরে আটকে আছে প্রকল্পটি। দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন দেখতে চায় ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV। ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টি বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের বিভিন্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার কয়েকটি উপজেলা সহ 12টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে 4000-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে আমন ধান ক্ষেত ও অন্যান্য মৌসুমি ফসল। পানি নিয়ন্ত্রণে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যার পরিস্থিতির
খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। হঠাৎ বন্যা দেখা দেয় জেলার পানিবন্দী মানুষের কি অবস্থা দেখছেন, এই বিষয়ে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? ফারিহা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আসলে পানি বৃদ্ধির সর্বশেষ কি খবর রয়েছে, আমার কাছে এই মুহূর্তে যে খবর রয়েছে গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু তিস্তার পানি প্রায় 30 সেন্টিমিটার বৃদ্ধি পায়, সেটা হচ্ছে রাতের খবর। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বাংলাদেশ সর্ববৃহৎ যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 44টি জলকপাট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। রাত থেকেই কিন্তু এই তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে আমি আছি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায়। এখানে এসে দেখতে পাচ্ছি যে পানি কিন্তু হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি এবং ফসলি ক্ষেত। ইতিমধ্যেই এখানকার যে নিম্নাঞ্চল আছে তিস্তার তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সদর উপজেলা রাজপুর, খুনিয়াগাছ এবং তিস্তার তীরবর্তী যে গোকুন্ডা সব এলাকাতেই কিন্তু পানি ইতিমধ্যে হু হু করে প্রবেশ করে। এছাড়াও কিন্তু 5টি উপজেলা দিয়ে তিস্তা প্রবাহিত হয়েছে। তিস্তা প্রবাহিত হওয়ার কারণে 5টি উপজেলার যে নিম্নাঞ্চল আছে সব এলাকাতেই কিন্তু তিস্তা তীরবর্তী এলাকাতেই পানি ইতিমধ্যে প্রবেশ করেছে। পানি প্রবেশ করার কারণেই ইতিমধ্যে এখানকার মানুষের মধ্যে একটু ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং তারা আতঙ্কে রয়েছে। তিস্তা তীরবর্তী মানুষ এবার সহ কিন্তু চতুর্থবারের মতো এই তিস্তার পানির ভয়াবহ বন্যায় কিন্তু তারা ডুবে আছেন। তো এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া আছে সেই বিষয়ে আমার কাছে তেমন কোনো খবর না থাকলেও কিন্তু প্রশাসন জানিয়েছেন যে বন্যায় কবলিত যারা রয়েছে তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়া হবে এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হবে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু সকালবেলা 3 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও পানির তীব্রতা কিন্তু অনেকটা বেশি এবং এবারের ভয়াবহ বন্যায় কিন্তু লালমনিরহাটের বিভিন্ন ফসলি ক্ষেতের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তো ফারিহা, এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা পারের বন্যার সর্বশেষ খবর। ফারিহা। মিজান, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে 11টি প্যানেল লড়াইয়ে মাঠে নেমেছে। গতকাল পর্যন্ত ঘোষিত 11টি প্যানেলের মধ্যে শুধু ছাত্রদল ও ছাত্র শিবিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে, অন্য কোনো সংগঠন বা স্বতন্ত্র প্যানেল তা করতে পারেনি। এদিকে কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে ব্যাপারটা সেটা থেকে আমরা এটা বলতে পারছি যে হ্যাঁ, আমরা রাকসু যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা স্বচ্ছ হতে যাচ্ছে এবং আমরা একটা সুষ্ঠু সুন্দর স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করতে পারি। আমাদের প্যানেলের এই ক্রমানুযায়ী এটা থাকবে। তো আমরা চাচ্ছি যে এই আমেজপূর্ণ পরিবেশে যেভাবে আমরা ব্যালট নাম্বার নিচ্ছি নির্বাচনটাও এরকম আমেজপূর্ণ পরিবেশে আমরা করব ইনশাআল্লাহ। এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনে গতকাল ফর্ম নিয়েছেন 7 জন ভিপি প্রার্থী সহ 26 জন। এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। তিনি জানান প্রথম দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদে 26 জন এবং হল সংসদ পদে 2 জন ফর্ম সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। এদিকে নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। আজ সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো ফর্ম বিতরণ করা হবে। এবং বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড়, তো সেই জায়গা থেকে যেহেতু আমি ক্রীড়াঙ্গনের লোক, তো আমি ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আর কি। যে আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের তো অনেক সমস্যা, বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে একটা প্ল্যাটফর্ম দরকার হয়। প্ল্যাটফর্মের জন্য আসলে ভাই চাকসুর নির্বাচনটা করা। আমাদের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে অপেক্ষায় আছে একটা সুন্দর নির্বাচন, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য, এবং আমার মনে হয় যে এই প্রসেসটুকু শুরু হয়ে গেল আজকে। আবারও বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে 3 দিনের হরতাল ডাকা হয়েছে। 4 আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রতিবাদে এই কর্মসূচির প্রথম দিনে 12 ঘন্টার হরতাল শুরু হয়েছে। সকাল 6টা থেকেই শুরু হয় এই কর্মসূচি, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। কর্মসূচিতে খুলনা, ঢাকা, খুলনা, পিরোজপুর, খুলনা, মোংলা সহ দূরপাল্লার ও অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে জেলায় 2 দফায় হরতাল কর্মসূচি পালন করা হয়েছে। তবে এবারের হরতাল কিছুটা শিথিল করা হয়েছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকার ভাড়া বাসা থেকে গেল রাতে শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহতরা হলেন বগুড়ার ধুনট এলাকার রুবেল আহমেদ, তার স্ত্রী সনি আক্তার ও তাদের ৬ বছরের কন্যা শিশু জমিলা। এদিকে পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের শিবচর পৌরবাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিব মাদবর নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এবার রেকর্ড রাজস্ব আয় হয়েছে। 2024-25 অর্থ বছরে বিমানবন্দরটির আয় দাঁড়িয়েছে 270 কোটি 49 লাখ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 33 কোটি টাকা বেশি। শাহ আমানত বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শাহ আমানত বিমানবন্দরে এবার রেকর্ড রাজস্ব আয় হয়েছে। বলা যায়, প্রতিষ্ঠার পর থেকে রেকর্ড রাজস্ব আয় হয়েছে মূলত যাত্রী সংখ্যা বৃদ্ধি, বকেয়া আদায় সহ নানা খাত থেকে এবার সর্বোচ্চ রাজস্ব আয় হয়েছে। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে যাত্রী যাতায়াতও বেড়েছে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।